আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। ইতিমধ্যে আমরা ইউনিট 1-এর 3টি লিসন শেষ করেছি। তো আজকের এই ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি লিসন 2। লিসন 2 এর উপরে আজকে হচ্ছে প্রথম ক্লাস। লিসন 2 এ আমরা ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে জানব, যেখানে বেশ কয়েকটি লিসন রয়েছে এবং এই লিসনগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের জলবায়ু সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারব। আমাদের ইউনিট 2 এর নাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, যার বাংলা অর্থ জলবায়ু পরিবর্তন। ক্লাইমেট চেঞ্জ এই ইউনিটের শুরুতে তোমরা ঠিক এভাবে একটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে দেখা যাচ্ছে যে বরফের উপর একটি সাদা ভালুক দাঁড়িয়ে আছে। এবার আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, তাহলে সেখানে আমরা লিসন 1 সম্পর্কে জানতে পারবো, যেখানে লিসন 1 এর টাইটেল বা নাম হচ্ছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স, অর্থাৎ শক্তিশালী নদীর লোভ। গ্রিড মানে হচ্ছে লোভ, আর মাইটি মানে শক্তিশালী বা শক্তিমান। রিভার্স নদী, শক্তিশালী নদীর লোভ। এখানে নদীকে শক্তিশালী বলা হয়েছে এবং একই সাথে তাকে লোভীও বলা হয়েছে। নদী বেশ শক্তিশালী এটা আমরা জানি, কিন্তু নদীকে কেন লোভী বলা হয়েছে এটি আমরা এই গল্পে জানতে চলেছি। আমি তোমাদেরকে এনসিটিভির যে পিডিএফ রয়েছে, মূল পিডিএফ, সেখান থেকে পড়িয়ে দিচ্ছি। যদিও এখানে লেখাগুলো কিছুটা ঝাপসা মনে হচ্ছে, তোমরা অবশ্যই তোমাদের মূল বই থেকে লেখাগুলো মিলিয়ে নেবে। দেখো, এখানে বলা রয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। প্রথমে আমরা এই যে টেক্সটটি রয়েছে, টেক্সটটি পড়ব, তারপরে আমরা প্রশ্নের উত্তর দেব। তো চলো শুরু করছি। মেহেরজান লিভস ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট। মেহেরজান তিনি একটি স্লামে বসবাস করেন। স্লাম মানে হচ্ছে বস্তি। অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট, অর্থাৎ সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে একটা বস্তি আছে, সেখানে তিনি বসবাস করেন। এই পুরো টেক্সটে যখন আমরা পড়ব, আমরা বেশ কিছু নতুন শব্দ পাবো। শব্দগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে রাখবে। দেখো, টাউন প্রোটেকশন, প্রোটেকশন মানে হচ্ছে সুরক্ষা বা রক্ষা। এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে বাঁধ। তো শহর রক্ষা করার জন্য যে বাঁধ নির্মাণ করা হয়, নদী থেকে রক্ষা করার জন্য যে বাঁধ নির্মাণ করা হয়, সেই শহর রক্ষা বাঁধের একটা বস্তি রয়েছে স্লাম। সেখানে মেহেরজান নামে এক মহিলা বাস করেন বা এক নারী বসবাস করেন। দ্য উইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। যমুনা নদী থেকে যে বাতাস আসছে, মৃদু বাতাস, সেই মৃদু বাতাস আগুনকে আনস্টেডি করে দিচ্ছে। আনস্টেডি বলতে বোঝানো হয়েছে অস্থিতিশীল করে দিচ্ছে বা নিভে যাওয়ার মতো উপক্রম তৈরি করছে। এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? মূলত রাতের বেলা মেহেরজান তার বাসায় যে আগুনটা জ্বালাচ্ছে ঘর আলোকিত করার জন্য, বা কুপিবাতি জ্বালাচ্ছে ঘর আলোকিত করার জন্য, সেই বাতিকে বোঝানো হয়েছে। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অব দ্য চার্মওয়েল ইন হার লাইফ। তো সেই আগুন বা বাতি যে তিনি জ্বালাচ্ছেন, তার যে ড্যান্সিং ফ্লেম বা নৃত্যরত যেই আগুনের শিখা বা অগ্নিশিখা, সেটি মূলত মেহেরজানের জীবনে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সেটিকে স্মরণ করিয়ে দেয়। তো আমরা এখন জানবো মেহেরজানকে এবং মেহেরজানের জীবনে আসলে ঠিক কোন মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আমরা যদি একটু নিচে যাই, তাহলে আমরা দেখতে পাবো একটা কুঁড়ে ঘর বা খুবই জীর্ণ শীর্ণ একটি ঘর, তার সামনে একজন নারী বসে আছেন। ইনি মূলত মেহেরজান। তো কি ঘটেছিল তার সাথে আমরা দেখব। নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং। খুব একটা বেশি সময় হয়নি, খুব একটা বেশি বছর হয়নি যে মেহেরজানের সব কিছু ছিল। আ ফ্যামিলি, অ্যারাইভাল ল্যান্ড অ্যান্ড ক্যাটেল। তার ছিল পরিবার, চাষযোগ্য জমি, এবং তার ছিল ক্যাটেল বা গবাদি পশু। এই জিনিসগুলো তার ছিল। দ্য ইরোশন অফ দ্য যমুনা গ্রাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি। এখানে বলা হয়েছে ইরোশন। ইরোশন মানে হচ্ছে নদী ভাঙন। নদী ভাঙন তোমরা নিশ্চয়ই দেখেছ। জলের স্রোতে, নদীর পানির স্রোতের যে ধাক্কায় আস্তে আস্তে নদীর পাড়গুলো ভেঙে যায়, সেটাই হচ্ছে মূলত নদী ভাঙন, যেটাকে ইংরেজিতে বলা হয়েছে ইরোশন। তো দ্য ইরোশন অফ যমুনা নদীর যে ভাঙন, সেটা কি করেছে? গ্রাজুয়ালি কনজিউমড, সেটা ধীরে ধীরে বা ক্রমান্বয়ে কনজিউম করে নিয়েছে বা শোষণ করে নিয়েছে অল হার ল্যান্ড প্রপার্টি। তার সবগুলো ল্যান্ড প্রপার্টি বা তার সবগুলো স্থাবর যে সম্পদ রয়েছে, জমি, ঘর বাড়ি, এগুলো সে কনজিউম করে নিয়েছে বা শোষণ করে নিয়েছে। মানে হচ্ছে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ইট ফাইনালি ক্লেমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। এবং সবশেষে কি হলো? তার একমাত্র যে বসবাস করার যে ঘরটি ছিল,
সেটিও গত মৌসুমে এটি নিয়ে গেছে, বা নদী ভাঙনে তার ঘরটিও চলে গেছে, সে যেখানে বসবাস করত। It took the river only a day to devour Meher's house, trees, vegetable garden and the bamboo bush. দেখো, সেই নদী ভাঙনের তীব্রতা এখানে বোঝানো হয়েছে যে নদী ভাঙনের তীব্রতা এতটাই ছিল যে it took the river only a day, মাত্র একদিন সময় নিয়েছিল সেই নদীটি to devour Meher's house, trees, vegetable garden and the bamboo bush. মেহেরজানের বাসা ছিল, গাছপালা ছিল, ভেজিটেবল গার্ডেন ছিল অ্যান্ড বাম্বু বুশ, এবং তার যে বাঁশের ঝাড় ছিল, মাত্র একদিন সময়ের মধ্যে সেই নদী তার গর্ভে সেগুলোকে টেনে নিয়ে গেছে, বা নদীর মধ্যে সেগুলো বিনষ্ট হয়ে গেছে। শি হ্যাজ এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, একদা তার একটা খুবই সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, এবং বছর যেতে না যেতেই শি লস্ট her হাজব্যান্ড অ্যান্ড her ফ্যামিলি টু ডিজিজ, দ্য ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি ওয়াচ টু দ্য ফ্যামিলি। দেখো, তিনি তার স্বামীকে হারিয়েছেন, তার পরিবার যারা কিনা বিভিন্ন রোগে মারা গিয়েছে, দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি, এবং খুবই নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্রতা তার পরিবার মারা গেছে, ওয়াচ টু দ্য ফ্যামিলি, তার পরিবারের নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্রতা নেমে এসছে। তো আমরা জানলাম যে একটা সময় মেহেরজাদের আসলে সব কিছু ছিল, তার স্বামী সংসার ছিল, ছেলে মেয়ে ছিল, তার ভালো পরিবার ছিল, তার সুখী একটা পরিবার ছিল, তার ঘর বাড়ি, গাছপালা, শাকসবজির ক্ষেত, গরু ছাগল, এই সব কিছু তার ছিল। কিন্তু সর্বনাশা মেঘনা যে নদী রয়েছে, সেই নদী ভাঙনে তার এই ঘর বাড়ি সব কিছু তলিয়ে গেছে বা ভেঙে গেছে। সেজন্যই মূলত এই গল্পের যে নামটি রয়েছে সেই নামে নদীকে লোভী বলা হয়েছিল, অর্থাৎ মেঘনা নদীর যে লোভ, সেই লোভে তারা পতিত হয়েছেন। Now she is the only one left to live on with the loss and the pain. এখন শুধুমাত্র তিনিই রয়েছেন তার পরিবারে একমাত্র জীবিত ব্যক্তি, যে কিনা উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, যে কিনা হারানো এবং কষ্টের মধ্যে এখন রয়েছেন। অর্থাৎ তিনি তার পরিবারকে হারিয়েছেন, স্বামী সংসারকে হারিয়েছেন, সব কিছু হারিয়েছেন। এই সকল কষ্ট নিয়ে তিনি একমাত্র জীবিত ব্যক্তি রয়েছেন। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। এই যে লোভী যমুনা, সেই লোভী যমুনা তার স্বপ্নগুলোকে একেবারে থামিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, অ্যান্ড হার হ্যাপিনেস, এবং তার জীবনের যে সুখ রয়েছে সেই সুখকে নষ্ট করে দিয়েছে। এবার কি বলা হয়েছে দেখো, দেয়ার আর থাউজেন্ডস আদার ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান। ঠিক এরকমই আরও হাজারো মানুষ রয়েছে যারা তাদের দুঃখ কষ্ট বা দুর্ভাগ্য সেগুলো অন্যের সাথে শেয়ার করার জন্য ওয়েট করছে, লাইক মেহেরজানের মতো। মানে বোঝানো হয়েছে মেহেরজানের মতো ঠিক এরকম আরও অসংখ্য মানুষ রয়েছে যারা ঠিক একই দুর্ঘটনার মধ্যে পতিত হয়েছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো অর ইরোজ ডিউরিং মনসুন, যার মধ্যে কিছু কিছু নদীর যে পার রয়েছে বা তীর রয়েছে সেগুলো একেবারে প্লাবিত হয়ে যায় অথবা একেবারে ভাঙনে পড়ে যায় ডিউরিং মনসুন বা মৌসুমের সময়। মৌসুম বলতে বোঝানো হয়েছে যখন বর্ষাকাল হয় তখন এই নদীগুলোর একেবারে প্লাবিত হয়ে যায় বা তীরগুলো ভেঙে যায়, নদী ভাঙনে চলে যায়। Erosion is a harsh reality for the people living along the river banks. এই নদী ভাঙন হচ্ছে একটা খুবই কঠোর বাস্তবতা ফর পিপল, যে সকল মানুষেরা বসবাস করে নদীর তীরে, সেই সকল মানুষদের জন্য নদী ভাঙন খুবই নিষ্ঠুর একটি বাস্তবতা। During its monsoon, many more villages are threatened by the mighty rivers like the Jamuna and the Podda and Meghna. প্রতি বছর এই মৌসুমে অর্থাৎ বর্ষার যে মৌসুম, ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স, অর্থাৎ এই লোভী নদীর দ্বারা তারা থ্রেটেন্ড হয়, ওই সকল নদীগুলো, ওই সকল গ্রামগুলো অর্থাৎ হুমকির মুখে পড়ে, লাইক যমুনা, পদ্মা এবং মেঘনা। পদ্মা, মেঘনা, যমুনা এই সকল নদীর মতো বড় বড় যে সকল নদীগুলো রয়েছে, এই সকল নদীর হুমকির মুখে পড়ে ওই সকল গ্রামগুলো। It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. এটা ধারণা করা হয় যে প্রতি বছর বাংলাদেশে এই নদী ভাঙনের কারণে প্রায় 1 লাখ মানুষ হোমলেস হয়ে পড়ে বা গৃহহীন হয়ে পড়ে। In fact, river erosion is one of the main danger caused by climate change.
প্রকৃতপক্ষে ক্লাইমেট চেঞ্জের কারণে নদী ভাঙন হচ্ছে অন্যতম একটা কারণ। ইফ উই ক্যান্ট টেক প্রম্পট অ্যাকশন টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, যদি আমরা ক্লাইমেট চেঞ্জ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা যথেষ্ট পরিমাণে পদক্ষেপ আমরা না নিতে পারি, দেয়ার উইল বি থাউজেন্ডস অর মোর মেহজান There will be thousands or more মেহেরজান in our towns and village every year. তাহলে প্রতি বছরই আমাদের শহরে ঠিক এরকম হাজার হাজার মেহেরজান তৈরি হবে বা তারা সবকিছু হারিয়ে চলে আসবে। তো শিক্ষার্থীরা, আমরা সম্পূর্ণ এই গল্পটি থেকে মেহেরজানের জীবনে যে দুঃখময় ঘটনা ঘটে গেছে সেটি সম্পর্কে জানলাম। নদী কিভাবে তার সব কিছু কেড়ে নিয়েছে সেই সংক্রান্ত বিষয়গুলো জানলাম। একই সাথে আমরা বুঝলাম নদী ভাঙনের এই যে প্রাকৃতিক দুর্যোগটি, এটি মূলত আমাদের ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের কারণে হয়ে থাকে। আর এই জন্য আমাদেরকে জলবায়ু পরিবর্তন যেন না হয়, আমাদেরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। সেজন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি তা আমরা পরবর্তী আরও বেশ কিছু টেক্সটের মধ্য দিয়ে জেনে নেব। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী যে অ্যাক্টিভিটি, বি নম্বর অ্যাক্টিভিটি। এখানে যে কাজগুলো করতে বলা হয়েছে সেগুলো আমরা করব। তাই পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে কোর্সটিকার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় গত ক্লাসে আমরা ইউনিট 2 এর লিসন 1 থেকে দ্য গ্রেট অফ দ্য মাইটি রিভার্স এই প্যাসেজটি পড়েছিলাম। এখানে এই টেক্সটে আমরা মেহেরজান নামে এক নারীর জীবনের যে করুণ ইতিহাস, তার জীবনে যে ঘটে গিয়েছিল ট্র্যাজেডি, সেটি সম্পর্কে জেনেছিলাম। নদী কিভাবে তার সকল সহায় সম্বল কেড়ে নিয়েছিল, তার পরিবার কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল, এই বিষয়টি সম্পর্কে আমরা এখানে জেনেছিলাম। তো আজকে ঠিক তার পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়, যেখানে নাম্বার 10 পেজ দেখো বি নম্বর অ্যাক্টিভিটি রয়েছে। এই অ্যাক্টিভিটি আমরা সম্পন্ন করব। এখানে লেখা রয়েছে, ফর ইচ ফ্রেজ বিলো চুজ দ্য মিনিং দ্যাট ইজ ক্লোজেস্ট টু দ্য মিনিং ইউজড ইন দ্য টেক্সট অ্যাবভ। আমরা উপর যে টেক্সট পড়েছিলাম সেখান থেকে বেশ কিছু ফ্রেজ এখানে লেখা রয়েছে। সেই ফ্রেজগুলোতে আবার প্রত্যেকটা ফ্রেজের বিপরীতে 4টি করে অপশন আবার এখানে দেওয়া রয়েছে, অনেকটা এমসিকিউ টাইপের কোশ্চেনের মতো। তো একেবারে ক্লোজেস্ট মিনিং বা কাছাকাছি অর্থ প্রকাশ করে এমন যেই অপশনগুলো সেগুলো আমরা বেছে নেব। এখানে দেখো 1, 2, 3 and 4 4টি এমসিকিউ এখানে দেওয়া রয়েছে। 4টি এমসিকিউর সঠিক উত্তর আমরা এখন তৈরি করব। তাহলে চলো দেখে নিচ্ছি কিভাবে বি নম্বর এই অ্যাক্টিভিটি আমরা সম্পন্ন করতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 9-10 এর ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ লিসন 1 দ্য গ্রেট অফ দ্য মাইটি রিভার্স। তো আমরা এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো এখন সঠিক উত্তর কোনগুলো সেগুলো দেখব। প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ইন প্যারাগ্রাফ 3 মাইটি রিভার্স মিন, অর্থাৎ প্যারাগ্রাফ 3-তে আমরা মাইটি রিভার্স নামে একটা ফ্রেজ পেয়েছিলাম। তো মাইটি রিভার্স দিয়ে মূলত কি বোঝানো হয়েছে, আমরা যদি এখানে থাকা ABCD অপশনগুলো একটু অ্যানালাইজ করি তাহলেই বুঝতে পারবো। দেখো, এ নম্বর অপশনে বলা হয়েছে রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউমস অফ ওয়াটার অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস। নদী, যে সকল নদীতে প্রচুর পরিমাণে পানি থাকে অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস, এবং খুব শক্তিশালী স্রোত থাকে, সেটিকেই মূলত বলা হয় মাইটি রিভার্স বা শক্তিশালী। তো এই দুইটি উপাদান মিলিয়ে কিন্তু একটি নদীকে মাইটি করা হয় বা শক্তিশালী করা হয়। সেক্ষেত্রে আমাদের এ নম্বর যে অপশন সেটি কিন্তু সঠিক হবে। এই কারণেই মূলত মাইটি রিভার্স বলা হয়েছে। বাকি যে অপশনগুলো BCD সেগুলো তোমাদের জেনে রাখা উচিত অর্থ বোঝার জন্য। বি নম্বরে লেখা রয়েছে রিভার্স দ্যাট মেক পিপল ক্রাই আউট, নদী যেগুলো মানুষকে কাঁদায়। রিভার্স দ্যাট হ্যাভ এ স্ট্রং ব্যাংক, নদী যার রয়েছে খুবই শক্তিশালী তীর। তো BCD এই তিনটির একটি সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর হবে এ নম্বর, যেটি আমি এখানে লিখেছি, যে এই নদীগুলো যার রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং খুবই শক্তিশালী জলস্রোত। আমরা প্রথম প্রশ্নের উত্তরটি পেয়ে গেলাম। এবার 2 নম্বর চলে যাব, যেখানে বলা হয়েছে ল্যান্ডেড প্রপার্টি। ল্যান্ডেড প্রপার্টি মানে কি? ল্যান্ডেড প্রপার্টি মানে হচ্ছে মানুষের স্থাবর সম্পত্তি, যা দিয়ে মূলত মানুষ তার উপার্জন করে থাকে। তাহলে এখানে অপশনগুলো হচ্ছে, প্রথমে এ নম্বরে রিটেন্ড পিচ অফ ল্যান্ড, বি নম্বর রয়েছে পিচ অফ ল্যান্ড অফ দ্য ব্যাংক অফ এ রিভার, অর্থাৎ নদীর পাশে যেই নদীর তীরে যেই জমিগুলো থাকে সেগুলো। সি নম্বরে বলা হয়েছে প্রপার্টি ইন দ্য ফর্ম অফ এ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার, অর্থাৎ এমন ধরনের জমি যেটা দিয়ে মূলত কোনো জমির মালিক তিনি ইনকাম করতে পারেন, যা তার ইনকামের উৎস। ডি নম্বর বলা হচ্ছে প্রপার্টি ইউজড অনলি অ্যাজ অ্যান এগ্রিকালচার ফার্ম, অর্থাৎ এমন প্রপার্টি যেটা শুধুমাত্র এগ্রিকালচারাল ফার্ম বা কৃষিভিত্তিক কাজ করার জন্যই ব্যবহৃত হয়।
তো সঠিক উত্তর হচ্ছে সি নম্বর, যেখানে বলা হয়েছিল যে প্রপার্টি ইন দ্য ফর্ম অফ এ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার, অর্থাৎ ব্যক্তির বা মালিকের যে জমিটি রয়েছে যা তার ইনকামের উৎস বা উপার্জনের উৎস, সেটি হচ্ছে মূলত ল্যান্ডেড প্রপার্টি। এবার দেখো 3 নম্বরে বলা হয়েছে উইসপারিং উইন্ড। তো উইসপারিং উইন্ড দিয়ে কি বোঝানো হয়েছে? এটাকে মূলত বোঝানো হয় যে ফিসফিসরত বাতাস। তো ফিসফিসরত বাতাস বলতে এখানে কি বলা হয়েছে দেখো, আমরা বি নম্বর যদি অপশনটা দেখি, যেখানে বলা হয়েছে উইন্ড দ্যাট ব্লোস উইথ এ হিসিং সাউন্ড, অর্থাৎ বাতাস যেটা মূলত হিস হিস শব্দ, আমরা যে বাংলায় ফিসফিস বলি, ফিসফিস শব্দ যেটা ছড়ায়, ওই ধরনের বাতাস কি মূলত এখানে উইসপারিং উইন্ড বলা হয়েছে। বাকি যে অপশনগুলো সেগুলো তোমরা দেখে নিতে পারো। এ নম্বরে বলা হয়েছে উইন্ড দ্যাট ব্লোস অ্যাক্রস দ্য রিভার, অর্থাৎ নদীর উপর দিয়ে যে বাতাস বয়ে যায় সেটা। তারপর সি নম্বরে বলা হয়েছে উইন্ড দ্যাট হেল্পস সামওয়ান মেক এ ফায়ার, অর্থাৎ এমন বাতাস যেটা মানুষকে আগুন জ্বালাতে সাহায্য করে। অথবা ডি নম্বরে উইন্ড দ্যাট ব্লোস ইন সামার, অর্থাৎ গ্রীষ্মকালে যেই বাতাস বয়ে যায় সেটা। তো এই অপশনগুলো হবে না, উত্তর হবে বি নম্বর অপশনটি, যেখানে বলা হয়েছে উইন্ড দ্যাট ব্লোস উইথ এ হিসিং সাউন্ড, অর্থাৎ এমন বাতাস যেটা কিনা ফিসফিস শব্দ করে। সবশেষ যে 4 নম্বর যে প্রশ্ন, সেখানে জানতে চাওয়া হয়েছে ড্যান্সিং ফ্লেম মানে কি। ড্যান্সিং ফ্লেম মানে আমরা দেখেছিলাম নৃত্যরত আগুনের শিখা বা অগ্নিশিখা। তো এই ড্যান্সিং ফ্লেম জিনিসটা আসলে কি, এখানে বলা হয়েছে ট্র্যাডিশনাল ফর্ম অফ ফোক ড্যান্স, অর্থাৎ কোন লোকনৃত্যের একটা ট্র্যাডিশনাল বা ঐতিহ্যবাহী একটা ফর্ম। বি নম্বর বলা হয়েছে ফ্লেমস দ্যাট মেক পিপল ড্যান্স অ্যারাউন্ড দেম, অর্থাৎ এমন আগুন যেটা মানুষকে তার চারিদিকে নাচায়। সি নম্বর বলা হয়েছে ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার, অর্থাৎ অগ্নিশিখা যেটা কিনা বাতাসের যে ধাক্কা, সেই ধাক্কায় যেটা আনস্টেবল হয়ে যায় বা অস্থিতিশীল হয়ে যায়। এরপর ডি নম্বরে বলা হয়েছে ফ্লেমস মেড বাই পিপল টু রিমেম্বার দেয়ার পাস্ট, অর্থাৎ এমন আগুন যেটা জ্বালানো হয় মানুষকে তার অতীতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তো এখানে সি নম্বর এই যে অপশনটি রয়েছে এটি সঠিক উত্তর, অর্থাৎ বাতাসের যে ধাক্কা বা বাতাসের যে ছোঁয়া, সেই ছোঁয়ায় মূলত যে আগুনটা আনস্টেবল হয়ে যায় বা অস্থিতিশীল হয়ে যায়, তখন আগুনের শিখাগুলো সাপের মতো এলোমেলো হয়ে যায়। এটাকেই মূলত বলা হয়েছে ড্যান্সিং ফ্লেম বা নৃত্যরত অগ্নিশিখা। তো আমরা ঠিক এভাবে 4টি যে এমসিকিউ রয়েছে এগুলো সঠিক উত্তর তৈরি করতে পারি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা সি নম্বরের অ্যাক্টিভিটিতে চলে যাব। এখানে বেশ কিছু কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো আমরা এর পরবর্তী ক্লাসে সমাধান করার চেষ্টা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমরা আলোচনা করব ইউনিট 2 এর লিসন 1 এ যে অ্যাক্টিভিটি রয়েছে তার মধ্যে সি নম্বর এই অ্যাক্টিভিটি। আমরা ইতোমধ্যেই মেহেরজান সম্পর্কিত একটি টেক্সট আমাদের মূল বই থেকে পড়ে নিয়েছিলাম। তার জীবনে নদী ভাঙনের কারণে যে দুঃখ দুর্দশার সৃষ্টি হয় সেটি আমরা জেনেছি। তো আজকে সেই সম্পর্কিত বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা দেব, যেটি রয়েছে সি নম্বর এই অ্যাক্টিভিটিতে। এখানে বলা হয়েছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় তোমরা নিচের এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে এ বি সি ডি মোট 5টা কোশ্চেন রয়েছে, এই 5টা কোশ্চেনের অ্যান্সার আমরা এখন দেব। তাহলে চলো দেখে নিচ্ছি কিভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 19 ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন, যেখানে ইউনিট 2 এর নাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এবং লিসন 1 যার নাম হচ্ছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। তো আমরা প্রথম যে প্রশ্নের উত্তর দেব সেখানে জানতে চাওয়া হয়েছে হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস। মেহেরজান তার যে খাবার তৈরি করার জন্য বা রান্না করার জন্য আগুন জ্বালান, তো সেই আগুন জ্বালানোর জন্য তিনি কি ব্যবহার করেন। তো আমরা লিখতে পারি যে মেহেরজান ইউজেস ফায়ারউড টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস। মেহেরজান তার খাবার রান্না করার জন্য আগুন তৈরি করতে তিনি ফায়ারউড বা জ্বালানি কাঠ ব্যবহার করেন। ফায়ারউড মানে হচ্ছে জ্বালানি কাঠ, তিনি এগুলো ব্যবহার করেন। বি নম্বরে লেখা রয়েছে হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস ডিউ টু রিভার ইরোশন। মেহেরজান কোন ধরনের প্রপার্টিগুলো বা সম্পদগুলো তিনি নদী ভাঙনের কারণে হারিয়েছিলেন। তো আমরা উত্তরে লিখতে পারি যে মেহেরজান লস্ট হার হাউস, ল্যান্ড, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড বাম্বু বুশ ডিউ টু রিভার ইরোশন। মেহেরজান কি কি হারিয়েছেন? তিনি তার হাউস বাড়ি হারিয়েছেন, ল্যান্ড তিনি তার জমি হারিয়েছেন, ট্রিজ তিনি তার গাছপালা হারিয়েছেন,
ভেজিটেবল গার্ডেন, তিনি তার সবজির বাগান হারিয়েছেন। অ্যান্ড বাম্বু বুশ, তিনি তার বাঁশ ঝাড় হারিয়েছেন ডিউ টু রিভার ইরোশন, নদী ভাঙনের কারণে। ঠিক এভাবেই আমরা লিখব। সিএ জানতে চাওয়া হয়েছে হোয়াট ডু ইউ মিন অ্যাবাউট মেহেরজানস ফ্যামিলি, তুমি মেহেরজানের পরিবার সম্পর্কে কি জানো? তো আমরা এখানে অ্যান্সারটি এভাবে লিখতে পারি যে মেহেরজান ওয়ান্স হ্যাড এ ফ্যামিলি, একদা মেহেরজানের একটি পরিবার ছিল। বাট শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার আদার ফ্যামিলি মেম্বার্স টু ডিজিজ কজড বাই হাঙ্গার অ্যান্ড পভার্টি, কিন্তু তিনি তার স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদের হারিয়েছেন কিসের জন্য? ডিজিজ, রোগের কারণে। যে রোগ হয়েছিল হাঙ্গার অ্যান্ড পভার্টি, অর্থাৎ ক্ষুধা এবং দারিদ্রতার কারণে এই রোগ হয়েছিল। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট, আর এখন তিনি একমাত্রই জীবিত ব্যক্তি, তার পরিবারে তিনি এখন একমাত্রই জীবিত ব্যক্তি, বাকি আর কেউ বেঁচে নেই। তো আমরা মেহেরজানের পরিবার সম্পর্কে এই তথ্যটাই জানি, এটা আমরা লিখে দিলাম। এরপর দেখো ডি নম্বরে বলা হয়েছে ইন উইচ সিজন ইজ রিভার ইরোশন মোস্ট লাইকলি অকিউর, কোন ঋতুতে বা কোন মৌসুমে নদী ভাঙন বেশি সংঘটিত হয় বা বেশি হয়ে থাকে? তো আমরা জানি যে রিভার ইরোশন ইজ মোস্ট লাইকলি টু অকিউর ডিউরিং দ্য মনসুন সিজন, অর্থাৎ যে রেইনি সিজনটা রয়েছে বা বর্ষা ঋতুটা রয়েছে ঠিক ওই সময়টাতেই নদী ভাঙন সবচেয়ে বেশি হয়ে থাকে। এবার দেখো সবশেষ যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে ই নম্বরে হোয়াই ইজ দ্য ফ্রেজ গ্রিডি যমুনা ইউজ টু ডিসক্রাইব দ্য রিভার। আমরা গল্পে পড়েছিলাম যে যমুনা নদীকে গ্রিডি যমুনা বলা হয়েছিল। তো এই ফ্রেজটা নদীকে বর্ণনা করার জন্য কেন ব্যবহার করা হয়েছে? নদীকে কেন গ্রিডি বলা হয়েছিল? হোয়াট গ্রেড ডু ইউ নোটিস ইন দ্য ডিসক্রিপশন, তুমি যে বর্ণনা পড়েছ সেখানে তুমি নদীর কোন ধরনের গ্রিড বা লোভ দেখতে পেয়েছিলে? তো আমরা এখানে নদীর যে লোভ সেটি সম্পর্কে লিখতে পারি যে দ্য ফ্রেজ গ্রিডি যমুনা ইজ ইউজড বিকজ দ্য রিভার কন্টিনিউয়াসলি টেক্স অ্যাওয়ে মেহেরজানস প্রপার্টি অ্যান্ড ল্যান্ড, শোয়িং হাউ ইট কনজিউমস এভরিথিং ইন ইটস পাথ লাইক গ্রিড। দেখো লাইনটা বেশ বড়, আমরা একটু ভেঙে ভেঙে পড়লে বুঝতে পারবো। দ্য ফ্রেজ গ্রিডি যমুনা ইজ ইউজড, এই যে গ্রিডি যমুনা এটা ব্যবহার করা হয়েছে কারণ দ্য রিভার কন্টিনিউয়াসলি টেক্স অ্যাওয়ে, এই নদীটি কন্টিনিউয়াসলি বা বিরামহীনভাবে বা অবিরতভাবে এটা নিয়ে যাচ্ছিল। কি নিয়ে যাচ্ছিল? মেহেরজানস প্রপার্টি অ্যান্ড ল্যান্ড, মেহেরজানের সম্পদ এবং তার জমি জমা এগুলো সে নিয়ে যাচ্ছিল, এবং এর মাধ্যমে এটা দেখাচ্ছিল যে হাউ ইট কনজিউমস এভরিথিং ইন ইটস পাথ লাইক গ্রিড, এটা দেখাচ্ছিল যে কিভাবে সে এই সব কিছু শোষণ করে নিয়ে যায়। কনজিউম মানে হচ্ছে শোষণ করা, কনজিউম মানে হচ্ছে শোষণ করা। তো নদীটি কিভাবে এই জিনিসগুলোকে শোষণ করে নিয়ে যায়? এভরিথিং ইন ইটস পাথ, অর্থাৎ এটি তার চলার পথে যা কিছু পায় তাই সে শোষণ করে নিয়ে যায় লাইক গ্রিড, লোভের মতো। তো এর জন্যই মূলত বোঝানো হয়েছে নদী আসলে গ্রিড। দ্য রিভার গ্রিডিলি টেক্স অ্যাওয়ে হোমস, ট্রিজ অ্যান্ড ল্যান্ড, এবং সবশেষে নদী মেহেরজানের বাড়ি, গাছপালা এবং জমি জমা এগুলো লোভের সাথে নিয়ে যায়। তো ঠিক এজন্যই আমরা মূলত বলতে পারি যে যমুনা বা যে নদীটির কথা এখানে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে একটি লোভী নদী। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা এই প্রশ্নের উত্তর লিখবে। এখানে মোট 5টি কোশ্চেন ছিল যা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো এখান থেকে আর কোনো অসুবিধা থাকার কথা নয়। আমি আশা করছি এখান থেকে তোমরা সব বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী যে ডি নম্বর অ্যাক্টিভিটি রয়েছে সেখানে আমরা শূন্যস্থান পাবো। এই শূন্যস্থান আমরা পূরণ করার চেষ্টা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। ইতিমধ্যেই আমরা মেহেরজান সম্পর্কিত বেশ কিছু অ্যাক্টিভিটি আমাদের ইউনিট 2 এর লেসন 1 থেকে জেনেছি। তো আজকে আমরা আলোচনা করব সর্বশেষ যে অ্যাক্টিভিটি রয়েছে ডি নম্বর, এই অ্যাক্টিভিটি। এখানে আমরা শূন্যস্থান টাইপের একটি অ্যাক্টিভিটি দেখতে পাবো যেখানে লেখা রয়েছে কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজানস লাইফ উইথ ওয়ার্ডস ফ্রেজেস ফ্রম দ্য বক্স। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি টেক্সট দেওয়া রয়েছে বা সামারি দেওয়া রয়েছে, যার মাঝে মাঝে বিভিন্ন জায়গায় শূন্যস্থান দেওয়া রয়েছে। এটি মূলত মেহেরজান সম্পর্কে যে তথ্য আমরা জেনেছিলাম তার একটি সংক্ষিপ্ত রূপ বা সারাংশ। তো এই শূন্যস্থান আমাদেরকে পূরণ করতে হবে। দেখো নিচে কিছু শব্দ দেওয়া রয়েছে এই বক্সের মধ্যে,
এই যে শব্দগুলো এগুলো বেছে বেছে নির্দিষ্ট জায়গায় বা সুইচেবল যে পজিশনগুলো রয়েছে সেই সকল জায়গায় আমাদেরকে বসাতে হবে। তো এইভাবেই মূলত সম্পূর্ণ এই যে প্যাসেজটি বা সামারিটি আমরা ফিল আপ করতে পারবো। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 19 ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ, এবং এখানে লিসন 1 এর নাম হচ্ছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। প্রথমে আমরা আলোচনা করছিলাম 2 নম্বর অ্যাক্টিভিটির যে বিষয়বস্তু সেটি। এবার আমরা সরাসরি সমাধানে চলে যাব, যেটি আমি তোমাদের জন্য ইতিমধ্যে তৈরি করে রেখেছি। আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। এখানে দেখো লেখা রয়েছে মেহেরজান ইজ এ টাইপিক্যাল স্লাম ডুয়েলার। আমি তোমাদেরকে বাংলার অর্থ সহ বুঝিয়ে দিচ্ছি, তোমরা যদি এখানে অ্যান্সারটি দেখতে পাচ্ছ। স্লাম ডুয়েলার মানে হচ্ছে বস্তিবাসী, যারা বস্তিতে বসবাস করেন তাদেরকে বলা হয় স্লাম ডুয়েলার। আর তার আগে যে শব্দটি রয়েছে ট্রাইপিক্যাল মানে হচ্ছে উপকূলীয়, তিনি হচ্ছেন একজন উপকূলীয় বস্তি নিবাসী। উইমেন হু লিভস ইন এ স্লাম, যিনি কিনা একটি স্লামে বা একটি বস্তিতে বসবাস করেন। শি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিস, তিনি তার আশ্রয় এবং তার সম্পদ হারিয়েছেন। ডিউ টু মানে হচ্ছে কারণে। কিসের কারণে? দ্য ইরোশন অব দ্য রিভার যমুনা, যমুনা নদীর ভাঙনে তিনি তার সম্পদ এবং আশ্রয় হারিয়েছেন। শি অলসো লস্ট হার ফ্যামিলি, তিনি তার পরিবারও হারিয়েছেন। হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজ কজড বাই পভার্টি অ্যান্ড শর্টেজ অফ ফুড, তিনি মারা গিয়েছেন রোগে যেটা হয়েছিল দরিদ্রতা এবং খাবারের অভাবের কারণে। তো 3 নম্বরে আমরা লিখব শর্টেজ অফ ফুড। নাও শি ইজ অনলি এ হোমলেস, আর এখন তিনি হচ্ছেন একজন গৃহহীন। হোমলেস মানে হচ্ছে গৃহহীন, তিনি হচ্ছেন একজন গৃহহীন যার কোনো ঘর বাড়ি নেই। Like Meherjan, there are many people who have become the victims of the river erosion. এই মেহেরজানের মতো আরো অনেকেই নদী ভাঙনের শিকার। ভিকটিম মানে হচ্ছে শিকার, তো তিনি নদী ভাঙনের শিকার। রিভার ইরোশন ইজ স্টিল পোস্টিং থ্রেটস টু দ্য লিভস অ্যান্ড প্রপার্টিস অফ থাউজেন্ডস অফ পিপল। এই রিভার ইরোশন এখনো অনেক মানুষের জন্য, হাজার হাজার মানুষের জন্য থ্রেটস মানে হচ্ছে হুমকি, তাদের জীবনের জন্য এবং তাদের প্রপার্টিস বা সম্পদের জন্য। পিপল লিভিং ক্লোজ টু দ্য রিভার্স আর দ্য মোস্ট লাইকলি ভিকটিম অফ রিভার ইরোশন। যে সকল মানুষেরা, বিশেষ করে যারা নদীর খুবই কাছাকাছি বসবাস করে, ক্লোজ টু মানে খুবই কাছাকাছি বা নিকটবর্তী জায়গায় বসবাস করে, তারা মূলত সবচেয়ে বেশি শিকার এই নদী ভাঙনের। Each year, about 1 lakh people become homeless due to river erosion in Bangladesh. প্রতি বছর প্রায় 1 লাখ মানুষ এই নদী ভাঙনের কারণে হোমলেস হয়ে যায় বা গৃহহীন হয়ে যায়। এখানে আমরা 1 লাখ লিখলাম। এরপর লেখা রয়েছে মেহেরজানস লাইফ is just one example of how climate change affects the lives of the thousands of people. মেহেরজানের এই জীবন, এটা হচ্ছে একটা এক্সাম্পল বা একটা উদাহরণ যে কিভাবে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন প্রভাব রাখে, এফেক্টস প্রভাব ফেলে, দ্য লাইভস অফ থাউজেন্ডস অফ পিপল মানে হাজারো মানুষের জীবনের উপর কিভাবে এটি একটি প্রভাব ফেলে, তা মেহেরজানের জীবন হচ্ছে একটি উদাহরণ। তাহলে আমরা দেখে নিলাম যে কোন শূন্যস্থানে কোন শব্দগুলো বসাবো। তোমরা এখান থেকে আরেকবার দেখে নিতে পারো। 1 নম্বরে আমরা লিখব স্লাম ডুয়েলার, 2 নম্বরে আমরা লিখব ডিউটো, 3 নম্বরে লিখব শর্টেজ অফ ফুড, 4 লিখব হোমলেস, তারপর 5 লিখব ভিকটিম, 6 থ্রেট, তারপরে দেখো 7 লিখব ক্লোজ টু, 8 নম্বরে লিখব 1 লাখ, এরপরে দেখো 9 রয়েছে এক্সাম্পল এবং 10 রয়েছে এফেক্টস। তো এভাবে আমরা সম্পূর্ণ এই যে শূন্যস্থান, মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো আমরা উপরের এই যে শব্দগুলো রয়েছে এখান থেকে বেছে বেছে এনে লিখব। আমি আশা করছি তোমরা এটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এই ক্লাসটির মধ্য দিয়ে আমাদের এই যে 2 নম্বর অ্যাক্টিভিটি এটি শেষ হয়ে গেল এবং আমাদের ইউনিট 1টিও শেষ হয়ে গেল। এরপরে এখানে নম্বর একটি অ্যাক্টিভিটি রয়েছে। এই অ্যাক্টিভিটিটি মূলত তোমাদের ক্লাসেই করতে হবে, তোমাদের শ্রেণীর শিক্ষক তিনি করিয়ে দিবেন। এটি মূলত একটি প্র্যাকটিক্যাল কাজ। সুতরাং কোর্সটিকায় আমি এটির উপর তোমাদেরকে কোনো ক্লাস করিয়ে দেখাচ্ছি না। এর পরবর্তী ক্লাসে আমরা সরাসরি চলে যাব লিসন 2-এ, যেখানে আমরা এনভায়রনমেন্টাল পলিউশন বা পরিবেশ দূষণ সম্পর্কে জানতে পারবো। পরিবেশ দূষণের উপর যে সকল অ্যাক্টিভিটিগুলো থাকবে তাও আমি এর পরবর্তী ক্লাসগুলোতে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।